আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তো আসলে আমরা আমাদের চারপাশে যা কিছু দেখতে পাই তার বেশিরভাগই পদার্থ। আর এই পদার্থকে যখন আমরা ভেঙে ফেলি তখন আসলে আমরা পরমাণু পাই। তো আফসোসের বিষয় হচ্ছে এই পরমাণুকে দেখা যায় না। তো যেটা দেখা যায় না সেটাই আমাদের খুব বেশি দেখতে ইচ্ছে করে, বা সেটা জিনিসটা কেমন এটা জানতে খুব ইচ্ছে করে, তাই না? তো আমাদের চেয়েও বেশি জানতে ইচ্ছে করতো বিজ্ঞানীদের। তো বিভিন্ন সময় বিজ্ঞানীরা বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা অনুমান করেছেন পরমাণু আসলে দেখতে কেমন হবে, পরমাণুর মধ্যে কি কি থাকবে। তো এই যে পরমাণু দেখতে কেমন এটা নিয়ে যে ধারণা, যে অনুমান তারা করেছেন, ওইটাকে আমরা বলি অ্যাটমিক মডেল, অর্থাৎ পরমাণুর মডেল। এবং আজকের পর্বটি হবে এই পরমাণু মডেল নিয়ে। তো দুইজন বিজ্ঞানী ছিলেন যাদের অনুমানটা অনেক বেশি বাস্তবসম্মত হয়ে যায়। তাদের মধ্যে একজন হচ্ছে রাদারফোর্ড, আমরা আজকে পড়ব রাদারফোর্ডের পরমাণু মডেল, এবং আরেকজন হচ্ছে বোরের পরমাণু মডেল। তো বেসিক্যালি রাদারফোর্ডের পরমাণু মডেলটা অনেক বেশি বাস্তবসম্মত ছিল, পরবর্তীতে সেখানে বেশ কিছু ভুল ছিল, আর ওই ভুলগুলোকে সংশোধন করে আরেকটু বেশি বাস্তবসম্মত একটা মডেল দাঁড় করিয়েছিলেন বোর পরমাণু মডেল, বোর বিজ্ঞানী। আচ্ছা, আজকের পর্বে আমরা দেখব রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেল। তো এসব বিষয় আমরা পর্বে পর্বে ভাগ করে কিছু বেসিকের আবডালে এই ব্যাপারগুলো দেখব। তো শুরু করা যাক প্রথম পর্ব, অ্যাটমিক মডেলের একদম প্রথম পর্ব শুরু করা যাক কিছু সিম্পল কথাবার্তা দিয়ে। পর্ব 1, পর্ব 1। আচ্ছা, তো আমরা একটু আগে বললাম আমাদের চারপাশে যে পদার্থগুলো আমরা দেখতে পাই তাকে বানলে পরমাণু পাওয়া যাবে, এবং এই পরমাণুর মধ্যে সব সময় কি থাকে? পরমাণুর মধ্যে অনেকগুলো কণা থাকে। তো অনেকগুলো কণার মধ্যে সব সময় থাকে তিনটি কণা, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন, আর একটা হচ্ছে ইলেকট্রন। এরা একদম সব সময় থাকে, মোটামুটি বলতে গেলে প্রায় সময় এরা থাকে, কয়েকটা ব্যতিক্রম ছাড়া। আচ্ছা, এছাড়া আরও অনেক কণা থাকতে পারে পরমাণুর মধ্যে, আমরা সেসব নিয়ে কথা বলছি না। তো এই প্রোটন কণাটার চার্জ হচ্ছে, আমরা জানি এসব কণার মধ্যে চার্জ আছে। সো প্রোটন কণার চার্জ হচ্ছে +1, নিউটনের কোনো চার্জ নেই, 0, আর ইলেকট্রনের চার্জ হচ্ছে -1, এবং এই চার্জটা আপেক্ষিক চার্জ আর কি, এদের রিয়েল চার্জ কিন্তু না, আপেক্ষিক চার্জ। আচ্ছা, তো এই ব্যাপারটা আমার হয়তো পরবর্তীতে অনেক বেশি কাজে দিবে, তাই একটু করে আগে থেকে দেখিয়ে নিলাম যে পরমাণুর মধ্যে অনেকগুলো কণা থাকতে পারে, তার মধ্যে সবসময় বেসিক্যালি তিনটা কণা থাকে বা দেখতে পাই, তারা হচ্ছে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। সবসময় মোটামুটি এদেরকে দেখা যায়, এদেরকে তাই আমরা পার্মানেন্ট পার্টিকেলস বলতে পারি, স্থায়ী কণা বলতে পারি। তো প্রোটনের চার্জ হচ্ছে +1, এরপর নিউটনের চার্জ হচ্ছে 0, ইলেকট্রনের চার্জ হচ্ছে -1। তো এটা হচ্ছে আমার পর্ব 1। আচ্ছা, এরপর এবার আসো 2 নম্বর পর্বে যাব আমরা। 2 নম্বর পর্ব 2, দ্বিতীয় যে বেসিকটা আমাদের জানতে হবে সেটা, নর্মালি একটা পরমাণুর মধ্যে কি থাকে বলো তো? প্রোটন থাকে, নিউট্রন থাকে, আর চারপাশে ইলেকট্রন থাকে। আমরা ধরো নিউক্লিয়াসের কথা চিন্তা করি বা মাঝখানের কথা চিন্তা করি, তাহলে অনেকগুলো প্রোটন তারপর নিউট্রন এখানে থাকে। তো যদি যে সকল পরমাণুর মধ্যে অনেকগুলো প্রোটন, অনেকগুলো নিউট্রন থাকে, প্রায় মনে করো 80-90টা প্রোটন, 80-90টা নিউট্রন থাকে, তাহলে অনেকগুলো প্রোটন নিউট্রন একসাথে থাকে না? তো নর্মালি কি হয়, অনেকগুলো মানুষ যখন একটা ঘরের মধ্যে গাদাগাদি করে তখন অনেক বেশি ঝগড়াঝাটি হয়, বিশৃঙ্খলা হয়, রাইট? তেমনিভাবে অনেকগুলো প্রোটন এবং নিউট্রন যখন কোনো একটা পরমাণুর মধ্যে একসাথে গাদাগাদি করে তখন তাদের মধ্যে একটা বিশৃঙ্খলা হয়। ফলে বিশৃঙ্খলা থেকে এখান থেকে কিছু কণা বের হয়ে যায়, যেমন আলফা কণা বের হয়ে যায়, বিটা কণা বের হয়ে যায়। আবার একটা কণা বের না হয়ে যদি অনেকগুলো কণা বের হয় তখন সেটাকে আমরা বলি রশ্মি। তাহলে আলফা রশ্মি বের হয়ে যায়, বিটা রশ্মি বের হয়ে যায়। ভাইয়া, কণা আর রশ্মির মধ্যে পার্থক্যটা কি? কণা আর রশ্মির মধ্যে পার্থক্যটা হচ্ছে, কণা হচ্ছে একটা সিঙ্গেল কণা, আর রশ্মি হচ্ছে অনেকগুলো কণা যখন একসাথে প্রবাহিত হয়, ফ্লো করে, একসাথে যায়, তখন সেটাকে আমরা বলি রশ্মি। যেমন আমাদের লাইট, এই লাইট কিন্তু একটা হলে লাইট কণা বলবো, আলো কণা, আর যখন লাইট অনেকগুলো একসাথে যাবে তখন সেটাকে আমরা বলবো আলোক রশ্মি। তো ওই আলো কণার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ফোটন। তো অনেকগুলো ফোটন যখন একসাথে আসে সেটাকে আমরা বলি আলোক রশ্মি। তেমনিভাবে একটা হলে আলফা কণা, অনেকগুলো হলে আলফা রশ্মি, একটা হলে বিটা কণা, অনেকগুলো হলে বিটা রশ্মি। তেমনিভাবে আরেকটা রশ্মি আছে গামা রশ্মি, এটা কণা আকারে বের হয় না, এটা পুরোটা রশ্মি আকারে বের হয়, তাহলে গামা রশ্মি। তো এই যে সকল পরমাণু থেকে এই ধরনের কিছু কণা রশ্মি বের হয়, আরও আছে, আর অনেকগুলো কণা বের হয়, রশ্মি বের হয়। তো এই ধরনের কণা বা রশ্মি বের হয়। আচ্ছা, তো এই ধরনের কণা বা রশ্মিগুলোর একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? এ ধরনের কণা বা রশ্মিগুলা অনেক বেশি তেজালু। তেজালু মানে কি? অ্যাক্টিভ, অনেক বেশি অ্যাক্টিভ।
আচ্ছা, তেজালো এবং অনেক বেশি তেজালোভাবে তারা কি করে কাজ করে, অনেক বেশি তেজালোভাবে তারা ক্রিয়া করে কোন একটা বস্তুর সাথে এই আলফা কণা, বিটা রশ্মি আর গামা রশ্মি, এই রশ্মিগুলা বা কণাগুলা অনেক বেশি তেজালোভাবে কাজ করে, তেজওয়ালা অনেক বেশি তেজালোভাবে তারা কাজ করে। তাই এদেরকে আমরা বাংলায় বলি তেজওয়ালাভাবে কাজ করার কারণে তেজ আর ক্রিয়া, তেজস্ক্রিয়। তাহলে এদেরকে আমরা বলি তেজস্ক্রিয়। তার মানে তেজালোভাবে কাজ করার কারণে, ক্রিয়া করার কারণে, তেজালোভাবে ক্রিয়া করার কারণে এদেরকে আমরা বলি তেজস্ক্রিয় রশ্মি, তেজস্ক্রিয় রশ্মি। আর ইংলিশে বলা হয় রেডিও অ্যাক্টিভ রে, রে মানে রশ্মি, রেডিও অ্যাক্টিভ মানে তেজস্ক্রিয়, তেজস্ক্রিয়। আচ্ছা, তো এই যে সকল পরমাণু থেকে তেজস্ক্রিয় রশ্মিগুলো বের হয়ে যায় তাদেরকে আমরা বলি তেজস্ক্রিয় পরমাণু। যে সকল পরমাণু থেকে, এই সকল পরমাণু থেকে মনে করো একটা পরমাণুর নাম বললাম ইউরেনিয়াম। এই ইউরেনিয়ামের মধ্যে তোমার 92টা প্রোটন থাকে, 92টা প্রোটন, এবং আরও অনেকগুলো নিউট্রন থাকে। তাহলে অনেক বেশি প্রোটন নিউট্রন থাকার কারণে এখান থেকে কি বের হয়? আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি বের হয়। এই রশ্মিগুলোকে আমরা বলি তেজস্ক্রিয় রশ্মি, অনেক বেশি তেজালোভাবে কাজ করতে পারে বলে। আর এই পরমাণুটাকে বলি তেজস্ক্রিয় পরমাণু। আচ্ছা, খুব ভালো কথা। তা আমরা একটা তেজস্ক্রিয় রশ্মি সম্পর্কে জানবো, সেই তেজস্ক্রিয় রশ্মিটার নাম হচ্ছে আলফা রশ্মি। কেননা আমার পরমাণুর মডেলের ক্ষেত্রে এই রশ্মিটা কাজে লাগবে, তাই আমরা আমাদের পর্ব 3-এ এই আলফা রশ্মি সম্পর্কে জানবো। তাহলে চলে আসে এবার আলফা রশ্মি সম্পর্কে জানা যাক। তাহলে আমাদের পর্ব 3 আলফা রশ্মি, আমি এই জায়গায় দেখাচ্ছি পর্ব 3 আলফা রশ্মি। তা আলফা রশ্মি কি দ্বারা তৈরি? আলফা কণা দ্বারা তৈরি। তাই আমরা আলফা কণাকে দিয়ে বিশ্লেষণ করছি, আলফা কণা। তো ভাইয়া আলফা কণাটা কি? আলফা কণা হচ্ছে এমন একটা কণা যে কণার মধ্যে 2টা প্রোটন থাকবে এবং 2টা নিউট্রন থাকবে। পৃথিবীর ইতিহাসে যেখানেই তুমি এমন একটা কণা তুমি পাবে যে কণাটার মধ্যে 2টা প্রোটন থাকবে, 2টা নিউট্রন থাকবে, 2টা প্রোটন 2টা নিউট্রন থাকলে সেই কণাকে তুমি আলফা কণা বলে ফেলতে পারো। আলফা কণা মানে হচ্ছে এমন একটা কণা যে কণার মধ্যে 2টা প্রোটন থাকবে আর 2টা নিউট্রন থাকবে। ফর এক্সাম্পল, আমাদের সোহেল স্যারের পকেটের ভিতরে মনে করো 2টা প্রোটন আছে আর 2টা নিউট্রন আছে, তাহলে তুমি বলতে পারো সোহেল স্যারের পকেটের মধ্যে আলফা কণা আছে। তাহলে আলফা কণাটা কেমন? আলফা কণা দেখতে কেমন, বা আলফা কণার মধ্যে কি আছে? আলফা কণা বলতে 2টা প্রোটন আর 2টা নিউট্রন যুক্ত কণাকে বুঝাচ্ছি। ওকে, তাহলে এটা হচ্ছে আলফা কণা। আচ্ছা, একটু আগেই তো তোমাদেরকে পর্ব 1-এ বলেছি প্রোটনের চার্জ কত? +1। তার মানে একটা প্রোটনের চার্জ +1। তাহলে 2টা প্রোটনের চার্জ কত হবে? 2টা প্রোটনের চার্জ হবে +2। একটার জন্য +1, আরেকটার জন্য +1, তাহলে +2 হবে প্রোটনের চার্জ। আর নিউটনের চার্জ কত? নিউটনের চার্জ তো 0, কাজে নিউটনের চার্জ হবে 0। তাহলে দুটাকে যদি যোগ করে দিই তাহলে পাচ্ছি +2। তাহলে আমরা বলতে পারি আলফা কণার চার্জ কত? আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি আলফা কণার চার্জ কত? আলফা কণার চার্জ, তো আলফা কণার চার্জ মানে আলফা কণার মধ্যে কি কি আছে? আলফা কণার মধ্যে 2টা প্রোটন আছে, 2টা নিউট্রন আছে, কাজে আলফা কণার চার্জ হবে +2। এটা হচ্ছে আমাদের পর্ব 3-এর বেসিক। তাহলে আমরা 3টি পর্বে 3টা বেসিক পেলাম। তাহলে প্রথম পর্বে আমরা দেখতে পেয়েছি পরমাণুর মধ্যে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এরা সবসময় থাকে, এছাড়াও আরও অন্যান্য কণা থাকতে পারে। এরা সবসময় থাকার কারণে এদেরকে আমরা স্থায়ী কণা বলি, অর্থাৎ পার্মানেন্ট পার্টিকেলস বলি। এবং প্রোটনের চার্জ +1, নিউট্রনের চার্জ 0, ইলেকট্রনের চার্জ -1। পর্ব 2-এ আমরা দেখতে পেয়েছি এমন অনেক পরমাণু আছে যাদের মধ্যে অনেক বেশি প্রোটন এবং নিউট্রন থাকার কারণে প্রায় 80-90টা, 80-র অধিক, 80-র অধিক, 80টার অধিক প্রোটন ইলেকট্রন থাকার কারণে তারা কি করে? বিভিন্ন ধরনের রশ্মি বিকিরণ করে এবং এই রশ্মিগুলো অনেক তেজালোভাবে ক্রিয়া করে, তাই এদেরকে আমরা তেজস্ক্রিয় রশ্মি বলি। আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, তেজস্ক্রিয় রশ্মি। আচ্ছা, তো এর মধ্যে এক ধরনের তেজস্ক্রিয় রশ্মি সম্পর্কে আমরা জেনেছি আলফা কণা সম্পর্কে। আলফা কণায় 2টা প্রোটন থাকবে, 2টা নিউট্রন থাকবে, 2টা প্রোটনের চার্জ +2, নিউট্রনের কোনো চার্জ নেই, কাজে আলফা কণার চার্জ হবে +2। তো এটা হচ্ছে আমাদের আলফা কণা সম্পর্কে আমরা জানতে পারলাম। এবার আমরা চলে যাব পর্ব 4, এবং পর্ব 4 থেকেই বেসিক্যালি আমাদের পরমাণু মডেলটা শুরু হবে। এই 3টা ছিল পরমাণু মডেল শুরু করার জন্য বেসিক, যেটা আমার আগে থেকে তোমাদেরকে দেওয়া দরকার ছিল, এটাকে আমরা প্রি বেসিক বলতে পারি। আচ্ছা, ঠিক আছে, ওকে। সো এবার আসো আসল পড়াশোনায়। তো পর্বে পর্বে দেখালাম যাতে করে আমাদের বুঝাতে সুবিধা হয়, ঠিক আছে। তো এবার আসো রাদারফোর্ড পরমাণু মডেলের মূল পর্বে। ওকে, ঠিক আছে। তাহলে রাদারফোর্ড পরমাণু মডেলের মূল পর্বে আসা যাক। রাদারফোর্ড পরমাণু
মডেলের মূল পর্বে। আচ্ছা, তাহলে এবার আবার আমরা রাদারফোর্ড পরমাণু মডেলটাকে পর্বে পর্বে ভাগ করে দেখব। আচ্ছা, তো একদম প্রথমেই প্রথম পর্ব 1 আবার পর্বে ভাগ করে দেখছি। পর্ব 1-এ আমরা দেখব রাদারফোর্ড আসলে যেসব অবজারভেশন করেছেন, তিনি যেসব অবজার্ভ করেছেন, যেসব পর্যবেক্ষণ তিনি করেছেন, যেসব তিনি দেখেছেন, পরীক্ষা নিরীক্ষা করেছেন, এই পরীক্ষা নিরীক্ষা অবজারভেশন পর্যবেক্ষণগুলো আমরা দেখব। ওকে, তিনি কি করেছেন? তো আমাদের পর্ব 1 আমরা কি দেখব? আমরা তার যে পর্যবেক্ষণটা করেছেন, তিনি যে পরীক্ষা নিরীক্ষা করেছেন, সেই পরীক্ষা নিরীক্ষাগুলো আমরা দেখব। ওকে, অর্থাৎ অবজারভেশনগুলো আমরা দেখব। পরীক্ষা নিরীক্ষা অবজারভেশন তিনি যা করেছেন ওই অবজারভেশনটা আমরা দেখব। আচ্ছা, তো রাদারফোর্ড করেছেন কি দেখো ভালো করে। রাদারফোর্ড হচ্ছে আলফা কণা নিয়েছেন। আলফার একটা না, অনেকগুলো আলফা কণা নিয়েছেন। আলফা কণা নেওয়ার পরে তিনি একটা পর্দা নিয়েছেন। এই যে একটা গোল, অনেকটাই গোলাকার একটা পর্দা তিনি নিয়েছেন। এই যে একটা পর্দা তিনি নিয়েছেন। তাহলে এটা হচ্ছে পর্দা। ভাইয়া, পর্দা জিনিসটা কি? আমাদের ঘরে যে জানালায় পর্দা আছে, দরজায় পর্দা আছে, এই পর্দা না, ওই পর্দা না। এটা হচ্ছে সায়েন্সের পর্দা। আর সায়েন্সের পর্দা মনে রাখবে, সায়েন্সের মধ্যে যদি তুমি কোনো পর্দা দেখতে পাও, সেটা কেমিস্ট্রি হতে পারে, সেটা ফিজিক্স হতে পারে, সেটা সায়েন্সের যে কোনো টপিকস হতে পারে। সায়েন্সের মধ্যে পর্দা বলতে কি বুঝায় না? ঘরের পর্দা বুঝায় না। সায়েন্সের মধ্যে পর্দা বলতে বুঝাই ডিটেক্টরকে। কি বুঝাই? ডিটেক্টরকে বুঝায়। ভাইয়া, ডিটেক্টরটা কি? ডিটেক্টরটা হচ্ছে ডিটেক্ট করবে, ভাইয়া শনাক্ত করবে। তাহলে ডিটেক্টর বলতে যে শনাক্ত করে, শনাক্ত করবে। ভাইয়া কিভাবে শনাক্ত করবে? যখনই এই পর্দার মধ্যে কোনো রশ্মি পড়বে, কোনো লাইট পড়বে, কোনো রশ্মি পড়বে, কোনো লাইট পড়বে, কোনো রশ্মি পড়বে বা কোনো আদান পড়বে বা কোনো বস্তু পড়বে, তখনই ওই জায়গায় সে জ্বলে উঠবে। সে ওই জায়গায় কি হবে? ওই জায়গায় উজ্জ্বলভাবে সে জ্বলে উঠবে অথবা লাইট আকারে দেখা যাবে। ফর এক্সাম্পল, মনে করো এই আলফা কণাটা আমি নিক্ষেপ করলাম। তা আলফা কণা নিক্ষেপ করা মানে কি? পজিটিভ চার্জ নিক্ষেপ করলাম। যখন পজিটিভ চার্জটা এই জায়গায় আঘাত করলো, তখন দেখা যাবে এই জায়গায় সে জ্বলে উঠল। এই জায়গায় জ্বলে উঠছে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলছি পর্দা বা ডিটেক্টর বা শনাক্ত করে। অর্থাৎ কোনো একটা এমন পর্দা বলতে এমন একটা জিনিস যার মধ্যে যদি কোনো আদান পড়ে, কোনো বস্তু যায় বা কিছু পড়ে, তার উপর কিছু আপতিত হয়, তাহলে ওই জায়গায় সে আলোকবিন্দু মানে জ্বলে উঠবে। জ্বলে উঠলে আমরা বুঝতে পারবো যে এই জায়গায় পড়ছে এটা। তাহলে এটা হচ্ছে ফিজিক্সে বা সায়েন্সে বা কেমিস্ট্রিতে পর্দা। তাহলে সায়েন্সে পর্দা বলতে কি বুঝায়? সায়েন্সে পর্দা বলতে ডিটেক্টরকে বুঝায়, শনাক্ত করে যে শনাক্ত করে দেয় কোথায় পড়েছে সেটা। ওকে, আমরা একটু পর অ্যানিমেশনের মাধ্যমে তোমাদেরকে এই ব্যাপারগুলো দেখাবো। সো অ্যানিমেশনের মাধ্যমে যখন দেখাবো ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। আচ্ছা, সো এই যে দেখো আলফা কণা, অনেকগুলো আলফা কণা আমরা এখানে পাঠাচ্ছি। তাহলে অনেকগুলো আলফা কণা হলে তাকে কি আর আলফা কণা বলবো? না, বলবো না। তখন আমরা তাকে কি বলবো? তখন আমরা তাকে বলবো আলফা রশ্মি, কারণ অনেকগুলো কণা মিলে রশ্মি হয়ে যায়। তাহলে আমরা আলফা রশ্মিটা পাঠালাম একটা পর্দার উপরে। পর্দা বলতে সায়েন্সের পর্দা, যে ডিটেক্ট করবে যে কোন জায়গায় পড়েছে, ওই জায়গায় জ্বলে উঠবে। তাহলে আমরা যখন এই আলফা রশ্মিটাকে একদম সোজাভাবে পাঠালাম, তখন এই জায়গায় জ্বলে উঠল। আর এই জায়গাগুলোতে কিন্তু এখনো জ্বলে ওঠে নাই। ঠিক আছে, জ্বলে ওঠে নাই, জাস্ট এই জায়গায় লাইট অন হয়ে গেল আর কি, জ্বলে উঠলো। উজ্জ্বল দেখা যাচ্ছে, উজ্জ্বল দেখা যাচ্ছে, উজ্জ্বল ব্রাইট হয়ে গেল। তাহলে ব্রাইট হয়ে যাওয়ার অর্থ আমরা ডিটেক্ট করতে পারছি আলফা কণাটা কোথায় পড়েছে। নর্মালি আলফা কণা চোখে দেখা যায় না, আলফা রশ্মি চোখে দেখা যায় না, বাট যখন আমরা আলফা কণাটা রশ্মি করলাম, এই জায়গায় সে জ্বলে উঠলো, আমরা ডিটেক্ট করতে পারলাম যে এই জায়গায় পড়েছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। এরপরে এবার চলে আসো, তাহলে আমাদের এটা হচ্ছে অবজারভেশন, পরীক্ষা নিরীক্ষা। রাদারফোর্ড এই পরীক্ষাটা করেছেন। প্রথমত তিনি একটা পর্দা নিয়েছেন। এই পর্দা নেওয়ার পরে তার পরবর্তীতে তিনি কি করেছেন? পর্দা নেওয়ার পরে আলফা রশ্মিটা পাঠিয়েছেন। ভাইয়া, পর্দাটা কিসের তৈরি? পর্দাটা বিভিন্ন ইয়ের তৈরি হইতে পারে, যেমন জিঙ্ক সালফেটের পর্দা হতে পারে। জিঙ্ক সালফেট নামে একটা কি আছে, একটা সংকর ধাতু আছে, জিঙ্ক সালফাইড সংকর ধাতু আছে। এই সংকর ধাতু দিয়ে এই ধরনের পর্দা তৈরি করা যায়। আরও অনেক ধরনের কি আছে, সংকর ধাতু আছে, যাদেরকে দিয়ে এই পর্দা তৈরি করা যায়। লাগবে না আমাদেরকে, এগুলো জানার দরকার নেই। আচ্ছা, তাহলে আলফা রশ্মিটা যখন আমরা পাঠালাম পর্দার উপরে, সে জ্বলে উঠলো, ডিটেক্ট হয়ে গেল। তো রাদারফোর্ড প্রথমে এই কাজটা করেছেন। তো ওনার একদম প্রথম কাজটা ছিল এটা। তাহলে এটা হচ্ছে আমাদের রাদারফোর্ড যে কাজগুলো করেছেন তার মধ্যে কাজ 1। আচ্ছা, এরপরে এবার দ্বিতীয় তিনি কি করেছেন? এবার দ্বিতীয় তিনি দুষ্টামি করে সুন্দর করে এখানে মাঝখানে কি করলেন? একটা
স্বর্ণের পাত নিয়ে আসলেন। তাহলে আমরা সেটাকে এবার কাজ 2 আকারে দেখাই। তাহলে এবার দেখো কাজ 2 আকারে, কাজ 2 নাম্বার কাজ তিনি কি করেছেন, কাজ 2 তিনি করেছেন কি, এবার মাঝখানে একটা স্বর্ণের পাত রেখে দিলেন। ওকে, আচ্ছা এটাকে আরেকটু রাউন্ড করা যাবে। তো এখান থেকে আলফা কণাগুলো আমরা নিঃসরণ করছি, এভাবে করে আলফা রশ্মি পাঠাচ্ছি। তিনি মাঝখানে করলেন কি, সুন্দর করে একটা স্বর্ণের পাত রেখে দিলেন। এই যে এভাবে করে তিনি একটা স্বর্ণের পাত রেখে দিলেন এখানে। এটা হচ্ছে স্বর্ণের পাত, স্বর্ণের পাত। ইংলিশে কি বলবো, গোল্ড ফয়েল বলবো। দেখবা তোমাদের অনেক জায়গায় গোল্ড ফয়েল লেখা আছে। ফয়েল অর্থ হচ্ছে পাত, বা ফয়েল বলতে কি টিস্যু পেপারের মতো একটা পেপারকে বোঝায়। আর গোল্ড হতো স্বর্ণ, স্বর্ণের পাত রেখে দিলাম। যখন স্বর্ণের পাত রাখলেন তখন তিনি দেখতে পেলেন যে স্বর্ণের পাত রাখার পরে, তাহলে প্রথমে স্বর্ণের পাত ছিল না, শুধুমাত্র এই জায়গা দুটাতে ব্রাইট হয়েছে। যখন তিনি স্বর্ণের পাত রাখলেন তখন তিনি দেখতে পেলেন এই জায়গায় ব্রাইট হলো, এই জায়গায় ব্রাইট হলো, এখানেও ব্রাইট হলো, এখানেও ব্রাইট হলো, এই জায়গায় ব্রাইট হলো, এই জায়গায় ব্রাইট হলো, বিভিন্ন জায়গায় ব্রাইট হয়ে গেল। তখন তিনি অবাক হয়ে গেলেন, কেন স্বর্ণের পাত না রাখলে শুধুমাত্র যেখানে আমি আলফা কণা পাঠিয়েছি, যেই দিকে পাঠিয়েছি সেই দিকেই শুধুমাত্র ব্রাইট হচ্ছে, কিন্তু যখন স্বর্ণের পাত রাখলাম তখন যেই দিকে আলফা কণা পাঠালাম সেই দিকে ব্রাইট না হয়ে আরও বিভিন্ন দিকে ব্রাইট হচ্ছে। তো ব্রাইট হওয়ার অর্থ কি, ব্রাইট হওয়ার অর্থ হচ্ছে ওই জায়গায় নিশ্চয়ই কোনো কি, ওই জায়গায় নিশ্চয়ই আলফা কণা পৌঁছাই গেছে। কারণ আলফা কণা পর্দার উপর পড়লে ব্রাইট হয়ে যায়। যখনই পর্দার উপরে আলফা কণা পড়বে ওই জায়গাটা ব্রাইট হয়ে যাবে। তাহলে এই জায়গাটা ব্রাইট হলো, এ কথার অর্থ হচ্ছে এই জায়গায় আমার আলফা কণা পড়লো, এই জায়গায় আলফা কণা পড়লো, এই জায়গায় আলফা কণা পড়লো, এই জায়গায়ও মনে হয় আলফা কণা পড়ছে, না হলে তো এই জায়গায় ব্রাইট হওয়ার কথা না। তিনি অবাক হয়ে গেলেন রাদারফোর্ড এই ব্যাপারটা করার পরে, কাজ 2 করার পর তিনি অবাক হয়ে গেলেন, কেন এরকম হচ্ছে। তারপর তিনি এটাকে অ্যানালাইসিস করলেন। অ্যানালাইসিস করে জিনিসটাকে তিনি সহজ একটা ফিগারে ড্র করলেন। কাজ 3 দেখো, উনি 3 নাম্বার কি কাজ করেছেন, থার্ড কাজ উনি যেটা করেছেন, প্রথম কাজ, দ্বিতীয় কাজ, তৃতীয় কাজ, এই 3টা কাজ নিয়ে হচ্ছে ওনার অবজারভেশনটা। আমরা কিন্তু পর্ব একে ওনার অবজারভেশন, উনি কীভাবে পরীক্ষা নিরীক্ষা করেছেন। রাদারফোর্ড যে পরমাণু দেখতে কেমন এই কথাটা বলেছেন, পরমাণু দেখতে কেমন এই কথাটা যে রাদারফোর্ড বলেছেন, তিনি কিভাবে পরীক্ষা নিরীক্ষা করেছেন এই ব্যাপারটাই কিন্তু আমরা এখানে দেখছি, ঠিক আছে। আচ্ছা, সো এবার আসো কাজ 3। তো কাজ 3-এ তিনি একদম সহজভাবে ব্যাপারটা দেখিয়েছেন। দেখো আমরা দেখাবো তোমাদেরকে। এটা হচ্ছে আলফা রশ্মি যাবে, এই যে আলফা রশ্মি যাচ্ছে, আর তিনি করলেন কি স্বর্ণের, এটা হচ্ছে স্বর্ণের পাত। তো স্বর্ণের পাত কি দ্বারা তৈরি, স্বর্ণের পরমাণু দ্বারা তৈরি। যে কোনো পাত, যে কোনো পদার্থ, যে কোনো একটা প্রলেপ বলতে পারো কি দ্বারা তৈরি, ওই পরমাণু দ্বারাই তৈরি হবে। তাহলে স্বর্ণের পাত কি দ্বারা তৈরি হবে, স্বর্ণের পরমাণু দ্বারা তৈরি হবে, গোল্ডের পরমাণু দ্বারা তৈরি হবে। তাহলে এটা হচ্ছে ওনার গোল্ডের পরমাণু নিলেন, একটা পরমাণু নিলেন গোল্ড, এটা হচ্ছে একটা গোল্ড পরমাণু, একটি গোল্ড পরমাণু নেওয়ার পরে এটা হচ্ছে তোমার এই আর কি গোল্ডের পরমাণু নিলেন। নেওয়ার পরে তিনি যখন আলফা কণা পাঠাচ্ছেন তিনি দেখতে পেলেন মাঝখানে, তিনি দেখতে পেলেন আসলে মাঝখানে কোনো কি নেই, মাঝখানে কোনো ডিটেক্টর নেই। ডিটেক্টরের মধ্যে আলো পড়ছে এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এখানে, 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 এখানে পড়েছে, এখানে পড়েছে, এখানে পড়েছে, কিন্তু মাঝখানের এই জায়গাটা গ্যাপ, এখানে কোনো কি হয়নি, আলফা কণা আসেনি। তাহলে আলফা কণা আসেনি। যদি আলফা কণা আসতো তাহলে কি হতো, এই জায়গাটা ব্রাইট হয়ে যেত, কিন্তু ডিটেক্টরের মধ্যে দেখা যাচ্ছে এই জায়গাটা কি নেই, ব্রাইট হয়নি, আলফা কণা আসেনি। আলফা কণাগুলো সব এদিকে চলে গেছে, এই যে এখানে গেছিলো, এখানে, 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 এবং এভাবে করে বিভিন্ন জায়গায় আলফা কণাগুলো গেল, কিন্তু মাঝখানে গেল না। তখন তিনি চিন্তা করলেন আলফা কণা তো 2টা পজিটিভ চার্জ, আলফা কণা মানি তো 2টা পজিটিভ চার্জ, আলফা কণা মানি তো 2টা পজিটিভ চার্জ, আলফা কণা মানি তো পজিটিভ চার্জ। তো মাঝখানে যেহেতু আলফা কণাটা যায়নি, তাহলে নিশ্চয়ই এখানে কেউ তাকে বিকর্ষণ করে এই পাশে পাঠিয়ে দিয়েছে। তাহলে নিশ্চয়ই মাঝখানে বা কেন্দ্রে এই যে একটি গোল্ড পরমাণু, তার মানে একটা পরমাণু, তাহলে পরমাণুর কেন্দ্রে নিশ্চয়ই পজিটিভ কিছু আছে। এই পজিটিভকে বিকর্ষণ করেছে। আমরা সবাই জানি পজিটিভকে বিকর্ষণ করে, আর পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে। পজিটিভ চার্জ আর একটা পজিটিভ চার্জকে বিকর্ষণ করে দিবে, আর একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে, ঠিক ছেলে মেয়ের মতো। একটা ছেলে একটা মেয়ের প্রতি যেমন আকৃষ্ট হয় বিপরীতধর্মী হওয়ার কারণে, তাহলে একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে বিপরীতধর্মী হওয়ার কারণে, আর পজিটিভকে বিকর্ষণ করবে। তাহলে নিশ্চয়ই এই জায়গায় কেন্দ্রে নিশ্চয়ই পজিটিভ চার্জ আছে। কেন্দ্রে পজিটিভ চার্জ ওই আলফা কণার পজিটিভ চার্জকে বিকর্ষণ করছে, ফলে এ পাশে কোনো আলফা কণা আসতে দেয়নি সে।
সে ওদিকে পাঠিয়ে দিয়েছে, বিকর্ষণ করে দূরে ঠেলে দিয়েছে। এই ব্যাপারটা তিনি 3 নাম্বার কাজ করার মাধ্যমে বুঝতে পারলেন। তাহলে এই যে 3টা পরীক্ষা যে তিনি করেছেন, প্রথমে আলফা রশ্মি পাঠালেন, এই জায়গায় ব্রাইট হলো, পরে স্বর্ণের পাত রাখলেন, বিভিন্ন জায়গায় ব্রাইট হলো, কিন্তু মাঝখানে ব্রাইট হলো না। ঠিক একদম সেন্টারে, কি সেন্টারে একদম মাঝখানে কোনো কি নেই, আলফা কণা আসেনি। এই যে এখানে খুব ভালো দেখা যায় সেটা, আলফা কণা পাঠালাম, মাঝখানে কোনো আলফা কণা আসেনি, সাইডে সব আলফা কণা সাইডে চলে গেল। তো উনি এই 3টা কাজ থেকে যে জিনিসটা বুঝতে পারলেন সেই জিনিসটাই আমরা এখন বলবো। তাহলে তিনি তার অবজারভেশন থেকে কি কি বুঝতে পেরেছেন আমরা এখন সেটা বলবো তোমাদেরকে। আসো তাহলে আমি এবার অবজারভেশন থেকে যা যা সিদ্ধান্ত নিয়েছেন ওই সিদ্ধান্তগুলো তোমাদেরকে দিচ্ছি। তাহলে রাদারফোর্ড তার পরীক্ষা নিরীক্ষা শেষে বিজ্ঞানীদের সামনে আসলেন, আসার পরে বললেন, বন্ধু সকল, আমি পরমাণু দেখেছি, আজকে তোমাদেরকে বলবো পরমাণু দেখতে কেমন। তখন সবাই খুবই ইন্টারেস্ট নিয়ে তাকে শোনা শুরু করলো, বলো ভাই পরমাণু দেখতে কেমন। তখন তিনি বলল, আমি দেখেছি। এই যে তার পর্যবেক্ষণ থেকে তিনি যে ফলাফলটা পেলেন সেই ফলাফল তিনি বলছেন, যে রেজাল্ট তিনি পেয়েছেন সেই রেজাল্টটা তিনি বলছেন। তখন তিনি বললেন, 1 নাম্বার কথা, পরমাণুর কেন্দ্রে। আমরা তো পরমাণু দেখি নাই, তো তিনি তার এই 3টা অবজারভেশন করে, পরীক্ষা নিরীক্ষা করে তিনি বলছেন যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ আছে। কিভাবে বুঝতে পারলেন? ওই যে আলফা কণাকে যে বিকর্ষণ করছে, তাহলে নিশ্চয়ই পরমাণুর কেন্দ্রে, পরমাণুর সেন্টারে মাঝখানে কি আছে? পজিটিভ চার্জ আছে। পজিটিভ চার্জ না থাকলে বিকর্ষণ করতো না। আচ্ছা, তিনি পরমাণুর কেন্দ্রের নাম দেন, নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস এই নামটা কে প্রথম দিয়েছেন? রাদারফোর্ড প্রথম এই নামটা দিয়েছেন। আমরা যে বলি পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াস নামটা প্রথম দিয়েছেন রাদারফোর্ড, বিজ্ঞানী রাদারফোর্ড প্রথম এই নামটা দিয়েছেন। আচ্ছা, নিউক্লিয়াস মানে কি জানো? নিউক্লিয়াস মানে কেন্দ্র বা প্রাণ। আমাদের যেমন প্রাণ আছে না, আমাদের প্রাণ একদম মাঝখানে প্রাণ, ফরানঘর বলো তোমরা, এই ফরানঘর, এই পরমাণুর ফরানঘর হচ্ছে নিউক্লিয়াস, কেন্দ্র। আচ্ছা, তো এটা হচ্ছে উনি প্রথম রেজাল্টটা দিলেন। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপরে তিনি কি বললেন? তিনি 2 নাম্বার কথা যেটা বললেন সেটা হচ্ছে, এরপর তিনি দেখতে পেলেন যে এখানে নিশ্চয়ই কোনো চার্জ নাই, তাই এ জায়গায় আলফা কণা চলে গেল, ব্রাইট করলো। তার মানে পরমাণুর আসলে ঠিক মাঝখানে আসলে কি থাকে? পজিটিভ চার্জ থাকে, আর আশেপাশে বেশিরভাগ জায়গায় ফাঁকা থাকে। দেখো না, ফাঁকা না থাকলে এদিকে তো যেতে পারতো না। নিশ্চয়ই এখানে কিছু বাধা দেওয়ার নেই। পরমাণুর মধ্যে যদি বাধা দিচ্ছে এমন কিছু থাকতো, তাহলে আলফা কণাগুলো যেতে পারতো না, ফলে এখানে ব্রাইট হতো না। তাহলে নিশ্চয়ই পরমাণুর মাঝখানে, পরমাণুর আসলে বেশিরভাগ জায়গায় ফাঁকা, বাধা দেওয়ার মতো কেউ নেই। তাই তিনি 2 নম্বরে বললেন, পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা, কিছুই নেই, পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। এটা হচ্ছে না 2 নম্বর অবজারভেশন। তারপর 3 নম্বর অবজারভেশন হচ্ছে, যেহেতু এখানে একটা পজিটিভ চার্জ আছে পরমাণুর কেন্দ্রে, একটু আগে তিনি এই কথা বললেন, পরমাণুর কেন্দ্রে পজিটিভ চার্জ আছে, পরমাণুর কেন্দ্রে ধনাত্মক আধান বা পজিটিভ চার্জ আছে, এই কথাটা একটু আগে তিনি বললেন। কিন্তু আমরা জানি বা তিনি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন পরমাণু হচ্ছে চার্জ নিরপেক্ষ, পরমাণুতে কোনো চার্জ নেই আসলে। তো উনি দেখতে পাচ্ছে পরমাণুতে 2টা পজিটিভ চার্জ আছে, কিন্তু আমরা জানি পরমাণু চার্জ নিরপেক্ষ, উনিও জানেন পরমাণু চার্জ নিরপেক্ষ। তার মানে তিনি বলছেন পরমাণুর কেন্দ্রে যেহেতু পজিটিভ চার্জ আছে, অতএব আমরা যদি তাকে নিরপেক্ষ করে দিতে চাই, ক্যান্সেল করে দিতে চাই, অতএব পরমাণুর চারদিকে, এই কথাটা তিনি বলছেন, পরমাণুর চারদিকে নেগেটিভ চার্জ থাকবে। এমন কেমন? সমান সংখ্যক নেগেটিভ চার্জ থাকবে। তার মানে শুধু চারদিকে নেগেটিভ চার্জ বললে হবে না, কেমন থাকবে? সমান সংখ্যক থাকবে। তাহলে এই কথাটাও ব্রেকেট আমি লিখে দিলাম, সমান সংখ্যক।
তার মানে যতটা পজিটিভ চার্জ থাকবে পরমাণুর চারদিকে ততটা নেগেটিভ চার্জ থাকবে। পরমাণুর কেন্দ্রে যদি 2টা পজিটিভ চার্জ থাকে, পরমাণুর চারদিকে 2টা নেগেটিভ চার্জ থাকবে। এতে করে কি হবে? এতে করে পরমাণুটা চার্জ শূন্য হবে, পরমাণু চার্জ নিরপেক্ষ হবে। তার মানে পরমাণু চার্জ নিরপেক্ষ। চার্জ নিরপেক্ষ বলতে তার কাছে কোনো পজিটিভ চার্জও থাকবে না, নেগেটিভ চার্জও থাকবে না, চার্জ শূন্য হবে, চার্জ নিরপেক্ষ হবে। তো যে কোনো পরমাণুই কিন্তু চার্জ শূন্য বা পরমাণু হচ্ছে চার্জ নিরপেক্ষ। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে অনুধাবনে, পরমাণু চার্জ নিরপেক্ষ কেন? উত্তর হচ্ছে পরমাণুর কেন্দ্রে যতটা পজিটিভ চার্জ থাকবে, পরমাণুর চারদিকে ঠিক সমান সংখ্যক নেগেটিভ চার্জ থাকবে। তাহলে ওই পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে কি করে দিবে? আমাদের ওই পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে নিষ্ক্রিয় করে দিবে, ক্যান্সেল করে দিবে। ফলে পরমাণুতে আর কোনো চার্জ অবশিষ্ট থাকবে না, ফলে পরমাণু চার্জ শূন্য হবে, অর্থাৎ চার্জ নিরপেক্ষ হবে। এই কথাটা হচ্ছে না 3 নাম্বার অবজারভেশন থেকে ফলাফল ছিল। তার মানে উনি 3 নাম্বারে বলছেন পরমাণুর কেন্দ্রে যেহেতু পজিটিভ চার্জ আছে, তাহলে চারপাশে নেগেটিভ চার্জ থাকবে যাতে করে চার্জ শূন্য হয়। আচ্ছা, এবার ওনাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা রাদারফোর্ড সাহেব, বুঝতে পারলাম আপনার কথা, পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ আছে এবং আপনি এটাকে নিউক্লিয়াস বলছেন। তারপর পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা, তারপর পরমাণুর কেন্দ্রে যেহেতু পজিটিভ চার্জ আছে, অতএব পরমাণুর চারদিকে নেগেটিভ চার্জ থাকবে। সব কিছু বুঝতে পারলাম, কিন্তু রাদারফোর্ড সাহেব একটা কথা বলেন তো, এই যে পরমাণু সম্পর্কে যে আপনি এত কথা বলছেন, আচ্ছা পরমাণুটা দেখতে কেমন? একটু ফিল দেন না, পরমাণুটা দেখতে কেমন? আর পরমাণুতে এই ইলেকট্রনগুলা, এই যে মানে নেগেটিভ চার্জকে তো ইলেকট্রন নাম দিয়েছে অনেক আগেই, তো এই নেগেটিভ চার্জগুলো অর্থাৎ ইলেকট্রনগুলো আসলে নিউক্লিয়াসের চারদিকে কিভাবে ঘুরে এই সম্পর্কে একটু বলেন না। তখন তিনি মুখ খুলে 4 নম্বর কথা যেটা বলেছেন, 4 নম্বর কথা বলেছেন সৌরজগতের, তিনি বললেন সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে যেভাবে গ্রহ ঘুরে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে সেভাবে ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ ঘুরে। দেখা যাচ্ছে কি? আচ্ছা, তাহলে তিনি 4 নম্বরে বললেন সৌরজগৎ, তার মানে আমাদের যে সোলার সিস্টেম আছে, সৌরজগৎ আছে, এই সৌরজগতে মাঝখানে থাকে, কেন্দ্রে থাকে সূর্য, আর আশেপাশে গ্রহ, এই সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলা ঘুরে। তো তিনি বললেন সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেভাবে গ্রহগুলা ঘুরে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে সেভাবে ইলেকট্রনগুলো ঘুরবে, ইলেকট্রন বা নেগেটিভ চার্জগুলো ঘুরবে। তো এটাই হচ্ছে ফিলিংসটা ছিল যে সৌরজগতে যেমন সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলা ঘুরবে, তেমনিভাবে আমাদের নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, পরমাণুর মধ্যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরবে। তাই ওনার এই রাদারফোর্ডের পরমাণু মডেলকে বলা হয় সৌরজগৎ মডেল। তাহলে ওনার এটাকে বলা হচ্ছে সৌরজগতের মডেল বা সৌর মডেল বলা হচ্ছে। তো তোমাদেরকে যদি কখনো বলে পরীক্ষায় নিচের কোনটিকে সৌর মডেল বলা হচ্ছে বা সৌরজগতের মডেল বলা হচ্ছে, রাদারফোর্ডের পরমাণু মডেলটাকে বলা হচ্ছে, কারণ তিনি এটাকে সৌরজগতের সাথে কি করেছেন? তুলনা করেছেন। সৌরজগতের সাথে তুলনা করার কারণে সৌর মডেল বলা হচ্ছে। তো এই যে 4টা কথা তিনি বলেছেন, এই 4টা কথাই ছিল রাদারফোর্ড পরমাণু মডেলের কথা। তো তোমাকে যদি পরীক্ষায় বলে রাদারফোর্ড পরমাণু মডেলটা লিখো, তাহলে তুমি এটা লিখে দিবে, এটাই হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। তোমাকে যদি পরীক্ষা বলে রাদারফোর্ড পরমাণু মডেল লিখো, তখন তুমি এই জিনিসটা লিখবে। তার মানে আমরা যে এতক্ষণ অবজারভেশন লিখেছি বা পরীক্ষা নিরীক্ষা করেছি, এটা লিখবো না, তাহলে এটা এক্সামে লেখার কোনো দরকার নেই, এক্সামে এটা আসবে না। তাহলে আমরা যে রাদারফোর্ড কিভাবে পরীক্ষা করেছেন, কিভাবে পরীক্ষা নিরীক্ষা করেছেন, ওই পর্ব 1 যেটা পড়েছিলাম, এটা কিন্তু পরীক্ষায় আসবে না। পরীক্ষা আসবে কোনটা বা পরীক্ষায় লিখতে হবে কোনটা? পরীক্ষায় লিখতে হবে পর্ব 2। এটা হচ্ছে আমাদের পর্ব 2। এই যে ফলাফলটাই পরীক্ষায় লিখতে হবে, আমরা যে পরীক্ষা নিরীক্ষা করেছি সেটা লিখতে হবে না। তাহলে আমাকে যদি বলে রাদারফোর্ড পরমাণু মডেল লিখো, এই 4টা কথা লিখে দিব। তাহলে 4টা কথাগুলো কি কি? 1 নম্বর কথা, পরমাণুর কেন্দ্রে পজিটিভ চার্জ থাকবে এবং তিনি এটার নাম দেন নিউক্লিয়াস। 2 নাম্বার, পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা। 3 নাম্বার, যেহেতু পরমাণু চার্জ নিরপেক্ষ হতে হবে, চার্জ শূন্য হতে হবে, তাহলে কেন্দ্রে যতটা পজিটিভ চার্জ থাকবে, পরমাণুর চারদিকে ততটা নেগেটিভ চার্জ থাকতে হবে। এবং 4 নাম্বার কথা, সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেভাবে গ্রহগুলো ঘুরে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে নেগেটিভ চার্জ ঘুরবে। তো এই 4টা কথা রাদারফোর্ড পরমাণু মডেলের কথা। এবার আমরা দেখব, তো রাদারফোর্ড পরমাণু মডেলের কথাগুলো আমরা দেখলাম, খুব ভালো কথা, কিন্তু এই কথাগুলোর মধ্যে কিছু ভুল আছে।
এই রাদারফোর্ড পরমাণু মডেলে সবগুলা কথা আসলে কি নয়, সঠিক নয়। এবং তিনি তো আসলে একটা ধারণা দিয়েছেন পরমাণু দেখতে কেমন হবে, পরমাণুর মধ্যে কি কি থাকবে এই সম্পর্কে একটা ধারণা দিয়েছেন। এই ধারণা দেওয়ার মধ্যে কিছু ভুল ছিল, কিছু কমতি ছিল, কিছু বাড়তি ছিল, কিছু সীমাবদ্ধতা ছিল। এই যে সীমাবদ্ধতা বলতে আসলে কিছু ভুল ভ্রান্তি, কিছু কমতি, কিছু বাড়তি, এই ব্যাপারটাকে আমরা বলি সীমাবদ্ধতা। এখন আমরা দেখব রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা, অর্থাৎ যে পরিমাণ কমতি ছিল, বাড়তি ছিল, ভুল ভ্রান্তি ছিল, ওই ব্যাপারগুলো আমরা একটু দেখব। ওকে, তাহলে চলে আসো রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা। এটা হচ্ছে পর্ব 3। এবার রাদারফোর্ড পরমাণু মডেলের 3 নম্বর পর্বে আসো। আমরা প্রথম পর্বে দেখেছি ওনার পরীক্ষা নিরীক্ষা, অবজারভেশন। দ্বিতীয় পর্বে দেখেছি ফলাফল। তৃতীয় পর্বে দেখবে এবার সীমাবদ্ধতা। তাহলে পর্ব 3 আসো, সীমাবদ্ধতা। পর্ব 3 সীমাবদ্ধতা। আচ্ছা, সীমাবদ্ধতা। তো রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো একটু আমরা দেখব। ওকে, আসো। একদম প্রথমেই ওনার যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতাটা হচ্ছে উনি বলেছেন, কি বলেছেন, পরমাণুর চারদিকে, হ্যাঁ এই কথাটা তিনি বলেছেন, পরমাণুর চারদিকে নেগেটিভ চার্জ থাকবে। তো পরমাণুর চারদিকে নেগেটিভ চার্জ কিভাবে থাকবে? পরমাণুর চারদিকে তো নেগেটিভ চার্জ অনেকভাবে থাকতে পারে। যেমন মনে করো এটা হচ্ছে পরমাণুর কেন্দ্র, তো কেন্দ্রের মধ্যে এই পজিটিভ চার্জ আছে, তো ওইখানে চারদিকে স্কয়ার আকারে থাকতে পারে নেগেটিভ চার্জগুলা, অথবা বিভিন্ন জিগজ্যাগ আকারে ইলেকট্রনগুলো থাকতে পারে, অথবা গোলাকারে থাকতে পারে, উপবৃত্তাকারে থাকতে পারে, পরাবৃত্তাকারে থাকতে পারে, বিভিন্নভাবে ইলেকট্রনগুলো থাকতে পারে। তো আসলে কিভাবে থাকে? এটা কি বৃত্তাকারে থাকে ইলেকট্রনগুলো? আমরা বলেছিলাম নিউক্লিয়াসের চারদিকে কি বৃত্তাকারে থাকে? নিউক্লিয়াসের চারদিকে কিভাবে থাকে? এটা কি বর্গাকারে থাকে, বৃত্তাকারে থাকে, উপবৃত্তাকার আকারে থাকে, শৈল্পিল আকারে থাকে, জিগজ্যাগ আকারে থাকে? কিভাবে ইলেকট্রনগুলো থাকে এ সম্পর্কে তিনি কথা বলেননি। তিনি জাস্ট বলেছেন নিউক্লিয়াসের চারদিকে, পরমাণু চারদিকে বলতে পারো অথবা নিউক্লিয়াসের চারদিকেও বলতে পারো। তিনি আসলে নিউক্লিয়াসের চারদিকে বলেছেন। সো নিউক্লিয়াসের চারদিকে, তো নিউক্লিয়াসের চারদিকে আসলে কিভাবে থাকে এই ব্যাপারটা কিন্তু তিনি ক্লিয়ার করেননি। তাহলে এটা হচ্ছে ওনার একটা সীমাবদ্ধতা বা কমতি, ওনার একটা ল্যাকিংস বা কমতি হচ্ছে তিনি আসলে ক্লিয়ার করেননি পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে নেগেটিভ চার্জ কিভাবে থাকে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর সীমাবদ্ধতা, যে নিউক্লিয়াসের চারদিকে নেগেটিভ চার্জ বলতে ইলেকট্রনকে বোঝাচ্ছিলাম, কিভাবে থাকে এ ব্যাপারে তিনি কোনো ধারণা দেননি। ফলে এটা ছিল তার 1 নম্বর সীমাবদ্ধতা বা কমতি। আচ্ছা, 2 নম্বর সীমাবদ্ধতা হচ্ছে, 1 নম্বর সীমাবদ্ধতা আমরা বুঝতে পেরেছি যে নিউক্লিয়াসের চারদিকে নেগেটিভ চার্জ কিভাবে থাকবে এই ব্যাপারে তিনি কোনো ধারণা আমাদেরকে দিতে পারেননি। আচ্ছা, 2 নম্বর সীমাবদ্ধতা হচ্ছে একাধিক ইলেকট্রনের ক্ষেত্রে কি হবে এই ব্যাপারে তিনি কোনো ধারণা দেননি। একাধিক ইলেকট্রন থাকলে কি হবে এই ব্যাপারে তিনি কোনো ধারণা দেননি। তিনি জাস্ট বলেছেন একটা ইলেকট্রন থাকলে, একটা পজিটিভ চার্জ থাকলে, এই যে একটা পজিটিভ চার্জ কেন্দ্রে থাকবে, তাকে কেন্দ্র করে বাইরে একটা ইলেকট্রন ঘুরবে। যদি একাধিক ইলেকট্রন থাকে তাহলে কি কি হতে পারে? একাধিক ইলেকট্রন যখন থাকবে তখন এখানে দেখা যেতে পারে দুটো ইলেকট্রন একটাকে বিকর্ষণ করছে, দুইটাই নেগেটিভ চার্জ হওয়ার কারণে। অথবা দেখা যেতে পারে একটা ইলেকট্রন যখন এদিকে থাকবে আরেকটা ইলেকট্রন তার অপোজিটে থাকবে, এমন হতে পারে। অথবা দেখা যেতে পারে দুইটা ইলেকট্রন একসাথে জোড়া বেঁধে ঘুরছে। তাহলে দুইটা ইলেকট্রন থাকলে, 3টে ইলেকট্রন থাকলে, 5টা ইলেকট্রন থাকলে, 10টা ইলেকট্রন থাকলে তারা কি জোড়া বেঁধে ঘুরবে? তারা কি বিকর্ষণ করবে? তারা কি অপোজিটে থাকবে? তারা কিভাবে থাকবে? কোথায় থাকবে? কি হবে না হবে এই ব্যাপারে তিনি কোনো ধারণা দেননি। তাহলে একাধিক ইলেকট্রন থাকলে আসলে কি হবে এই ব্যাপারটা তিনি ক্লিয়ার করে যাননি। এটা হচ্ছে তার 2 নম্বর কমতি, লেকিংস। তাহলে একাধিক ইলেকট্রন থাকলে কি হবে এই ব্যাপারে তিনি কি কোনো ধারণা দেননি। আচ্ছা, এরপরে 3 নম্বর যে সীমাবদ্ধতা, খুব ইম্পর্টেন্ট 3 নম্বর সীমাবদ্ধতা হচ্ছে তিনি বলেছেন সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেভাবে গ্রহ ঘুরে। আমরা জানি সৌরজগতে সূর্য হচ্ছে চার্জ নিরপেক্ষ, সূর্যের কোনো পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ নেই। তারপর তিনি বলেছেন গ্রহ কেন্দ্র করে ঘুরে, গ্রহ চার্জ নিরপেক্ষ, গ্রহের কোনো পজিটিভ নেগেটিভ চার্জ নেই। কিন্তু আমরা জানি নিউক্লিয়াস পজিটিভ চার্জ, ইলেকট্রন নেগেটিভ চার্জ। কাজেই কোন একটা চার্জ যখন বৃত্তাকার পথে ঘুরতে যাবে তখন কিন্তু একটা ঝামেলা আছে। এই ঝামেলার ব্যাপারে
কথা বলেছেন ম্যাক্সওয়েল। আমি ইংলিশে লিখলাম ওনার নামটা ম্যাক্সওয়েল, এই যে ম্যাক্স এর পরবর্তীতে ওয়েল। তো ম্যাক্সওয়েল যে কথাটা বলেছেন, ম্যাক্সওয়েল একটা কথা বলেছেন। ওনার কথাটা হচ্ছে চার্জ যখন বৃত্তাকার পথে ঘুরবে তখন তা এক সময় ক্রমশ কেন্দ্রের দিকে ধাবিত হবে। আমি একটু বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। ম্যাক্সওয়েল বলছেন যখন কোনো একটা চার্জ বৃত্তাকার পথে ঘুরতে থাকবে, ঠিক এইরকম ব্যাপারটা, যে মনে করো এটা পজিটিভ চার্জ আছে কেন্দ্রে, আর ইলেকট্রন যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকবে তখন সে এক সময় কি হবে, আস্তে আস্তে বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে এক সময় ক্রমশ কেন্দ্রের দিকে ধাবিত হবে। তাহলে এই ইলেকট্রন চার্জটা আস্তে আস্তে এই জায়গায় আসবে, এরপর আরও এদিকে চলে আসবে, এরপর আরও এদিকে চলে আসবে, এরপর আরও ভিতরে চলে আসবে, একসময় সে কেন্দ্রেই চলে আসবে। তাহলে যখন কোনো একটা বৃত্তাকার পথে কোনো একটা নেগেটিভ চার্জ বা পজিটিভ চার্জ যে কোনো চার্জ বৃত্তাকার পথে ঘুরতে থাকে, সে আসলে কি হতে পারে না, ওই পুরো বৃত্তাকার পথে ঘুরতে পারে না। সে আস্তে আস্তে তার যে ব্যাসার্ধ, সে ব্যাসার্ধটা ছোট হয়ে যায় এবং সে এক সময় কেন্দ্রের দিকে চলে আসে ঘুরতে ঘুরতে। এই কথাটা ম্যাক্সওয়েল বলেছেন। এবং এটা হচ্ছে চার্জের একটা ধর্ম। চার্জের একটা ধর্ম হচ্ছে চার্জ যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন সে একসময় আসলে কি হয়, কেন্দ্রের দিকে চলে আসে, কেন্দ্রের দিকে পতিত হয়। তো কেন্দ্রের দিকে যদি চলে আসে তাহলে তো পরমাণুর অস্তিত্ব থাকছে না। তো আমাদের এখানে তো তাহলে আমাদের ইলেকট্রনগুলো বৃত্তাকার পথে ঘুরে, এই কথাটা আসলে সঠিক না। এই যে তিনি যে বললেন চার্জগুলো বৃত্তাকার পথে ঘুরতে আছে, এই ব্যাপারটা পুরোপুরি সঠিক না। বৃত্তাকার পথে যদি ঘুরতে থাকে তাহলে এক সময় কিন্তু কেন্দ্রের দিকে চলে আসবে, ফলে পরমাণুর কোনো অস্তিত্ব থাকবে না, পরমাণুর অস্তিত্বহীন হয়ে পড়বে। কারণ কেন্দ্রের মধ্যে যদি ইলেকট্রন চলে আসে তাহলে তো পরমাণুই হইল না, কেন্দ্রের মধ্যে ইলেকট্রন, ফলে আর পরমাণু কেমন হবে? কেন্দ্রের মধ্যে ইলেকট্রন চলে আসলে আর পরমাণু হইল না, তাহলে পরমাণুর অস্তিত্ব থাকবে না। তো এটা হচ্ছে তার 3 নাম্বার ভুল কথা। তিনি যে বলেছেন যে নিউক্লিয়াসের চারদিকে ঘুরছে, চারদিকে যে ইলেকট্রন ঘুরছে, তার মানে এটা কিন্তু একসময় কেন্দ্রের দিকে চলে আসবে, এইটা সমস্যা। তো এটা হচ্ছে তার 3 নাম্বার সীমাবদ্ধতা। তো এই 3টা সীমাবদ্ধতা ছিল রাদারফোর্ড পরমাণু মডেলের, তোমাদের বইও আছে এই কথাগুলো। সো আমাদের যদি বলে রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো লিখো, রাদারফোর্ডের ভুল ভ্রান্তিগুলো লিখো, তাহলে এটাই হচ্ছে ওনার ভুল ভ্রান্তি বা সীমাবদ্ধতা। 1 নাম্বার হচ্ছে নিউক্লিয়াসের চারদিকে নেগেটিভ চার্জ কিভাবে থাকবে এই ব্যাপারে ধারণা দেননি। 2 নাম্বার হচ্ছে একাধিক ইলেকট্রন থাকলে কি হবে সেটা বলেননি। আর 3 নাম্বার হচ্ছে চার্জ যখন বৃত্তাকার পথে ঘুরতে যাবে, বৃত্তাকার পথ তো তিনি বলেননি, তিনি বলেছেন চার্জ যখন চারদিকে ঘুরতে যাবে। তো চারদিকে বৃত্তাকার না হয়ে যে কোনো পথ চারদিকে ঘুরলে, এক কথায় চার্জ যখন ঘুরবে, চারদিকে ঘুরবে, চার্জ যখন চারদিকের কোনো পথে ঘুরতে থাকবে, সেটা বৃত্তাকার হতে পারে, সেটা উপবৃত্তাকার, যে কোনো পথে সে যখন ঘুরতে থাকবে তখন এক সময় সে কেন্দ্রের দিকে চলে আসবে, ফলে কিন্তু অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তো আমরা আসলে দেখব তার এই যে ভুল ভ্রান্তিগুলো ছিল, কিভাবে সে ইলেকট্রনগুলো ঘুরে, তারপরে এরপর যে কেন্দ্রের দিকে চলে আসছে, একাধিক ইলেকট্রন থাকলে কি হবে, এই ব্যাপারগুলো নিয়ে ওনার যে ভুল ভ্রান্তি, এই ভুল ভ্রান্তিগুলো সংশোধন করে দিয়ে আরও একজন বিজ্ঞানী ওনার ভুল ভ্রান্তিগুলোকে সংশোধন করে দিয়ে আরও একটা মডেল দিয়েছেন, পরমাণু দেখতে কেমন এই ব্যাপারে আরও একটা ধারণা দিয়েছেন। তো ওই বিজ্ঞানীর নাম হচ্ছে বোর। তো বোরের পরমাণু মডেল। তো আমরা এখন চলে যাব বোরের পরমাণু মডেলে। বোরের পরমাণু মডেল নিয়েই আমরা এরপরে কথা বলবো।